নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকের সব পর্বই এখন যা আপনারা দেখছেন, প্রচুর মানুষজন আপনারা দেখছেন এবং বিভিন্ন রকম আপনারা রিয়াকশান দিচ্ছেন, আপনারা কমেন্ট করছেন। আজকের পর্ব অন্যান্য পর্বের মতোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ অনেকগুলো টপিক থাকে, আপনারা জানেন প্রতিটা পর্বেই যে ফরম্যাটে আমরা করে থাকি। আজকে প্রথম যে টপিক আমরা কথা বলবো সেটা হলো বিএলওদের নিয়ে। বিএলও কাদের বলে? বুথ লেভেল অফিসার। তারাই কিন্তু এই যে এসআইআর যেটা নির্বাচন কমিশন করতে চলেছে, বিএলওদের হাতে কিন্তু সব কিছু ক্ষমতা দেওয়া থাকে। এবার এই বিএলওরা মাঝখানে পড়ে গেছেন, মানে দড়ি টানাটানির মাঝখানে, টাগ অফ ওয়ারের মধ্যে। একদিকে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেটাই বলুন না কেন হুমকি দিচ্ছেন যে আপনারা রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু আবার অন্যদিকে নির্বাচন কমিশন বলছে জেল পর্যন্ত হবে যদি ঠিকঠাক কাজ না করেন তারা। তাহলে কোন দিকে আপনি যাবেন? বিএলও যারা আছেন তারা বলছেন যে আমরা যেটা সত্যি, সবাই নয়, কিছু মানুষজন বলছেন সেটাই আমরা করব, যে ভোটারদের বাদ দিতে হবে আমরা দেবো। এই নিয়ে আমরা প্রথম টপিক। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন। আপনারা জানেন হট সিটে হট টকের প্রচুর মানুষজন আপনারা কমেন্ট করেন এবং আপনারা লেখেন আমাদের এই বিশ্লেষণ নিয়ে। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। এই যে বিএলওদের নিয়ে দড়ি টানাটানি, অর্কদা আপনার বিশ্লেষণ। বঙ্গেশ্বরী বীরভূমে গিয়ে প্রশাসনিক সভায় বিএলওদের তো নাম না করে হুমকি দিয়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, সরকারি কর্মচারী তোমরা, এখনো সরকারের আন্ডারে আছো, পরেও থাকবে, একটা নামও যেন বাদ না যায়। ছোটবাবু আর এক কাঠি স্বরে ছেনো মাস্তানের মতো বলছে একটা দুটো নাম বাদ গেলে বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। আবার বিএলওদের নির্বাচন কমিশন প্রশিক্ষণ দিয়েছে দিল্লিতে নিয়ে গিয়ে 1000 জনকে। বঙ্গেশ্বরী সবসময় তিনি ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাস করেন, সবসময় ভাবেন সারা পৃথিবী জুড়ে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এটা এক ধরনের মানসিকতা, কি বলবো আমি, থাকে কিছু মানসিকতা। সবসময় ভিকটিম কার্ড খেলেন আর সবসময় ভাবেন যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তা বলছেন ডিএমদের, এই যে বিএলওরা গেল, আমি তো জানতে পারলাম না আসলে একটা গাছের পাতাও তো ওনার ইশারা ছাড়া হেলে না। সেখানে ডিএমরা 1000 জনকে পাঠিয়ে দিয়েছে, এটা ডিএম দ্বারা সন্দেহ করছে, একদম সন্দেহ প্রবল না। ভাবছে যে ও তো অধিকাংশ ডিএম তো আইএস অফিসার, সেন্ট্রাল ক্যাডার, তলায় তলায় অন্যরকম কিছু করছে না তো। তাই বলছে যে মুখ্য সচিবকে তো অন্তরে জানাতে পারতেন, আমাকে জানাতে না জানালেও। এখন প্রশ্নটা হচ্ছে এগুলো ধমক চমক দেওয়া বিএলওতে। বেশ, তৃণমূল আর বিজেপির ভোটের পার্থক্য লোকসভা নির্বাচনকে মাথায় রাখলে 44 লক্ষ। আর বাংলায় যদি এসআইআর হয় ঠিকভাবে, কম করে 70-80 লক্ষ লোকের নাম বাদ যাবে। আপনি আগেও বলেছেন তুমি। তার কারণ আছে, সীমান্তবর্তী অঞ্চলের কিছু বিধানসভায় বিগত 15 বছরে ভোটারদের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কোথাও 50%, কোথাও 55%, কোথাও 60%। আবার ধরুন ভবানীপুর কেন্দ্র ধরুন, রাসবিহারী কেন্দ্র ধরুন, মানিকতলা কেন্দ্র ধরুন, সেখানে ভোটারদের সংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের মতো 3 থেকে 7%-এর মধ্যে, খুব প্র্যাকটিক্যাল। তাহলে সীমান্ত সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলোতে এভাবে গড় বাড়ছে কেন? ভোটারদের সংখ্যা অস্বাভাবিক। এখানেই দুধেল গাই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিষয়টা আসছে। বেশ, বিহারে কি হয়েছে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 20 লক্ষ মৃত ভোটার, তাদের নাম তালিকায় ছিল। বহু লোক পাকাপাকি বিহার ছেড়ে চলে গেছে। অনেকের নাম 2 জায়গায় আছে, এগুলোই তো করেছে। তা 2 জায়গায় থাকবে কেন নাম? তা পশ্চিমবঙ্গে যদি এটা হয়, বিহারের থেকে একটা হলেও বেশি নাম বাদ যাবে। এবং সেটা হচ্ছে ম্যাক্সিমামটা ভোট ব্যাংক, বঙ্গেশ্বরীর ভোট ব্যাংক। তাই ভোট ব্যাংকে আঁচড় পড়বে, তাই তিনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এটা ওনার মানে এভাবেই উনি চলেন। উল্টো দিকে নির্বাচন কমিশন তো বলছে বিএলওদেরকে সতর্ক করেছে ঠিকঠাক কাজ না করে জেল অবধি হতে পারে। হয়তো বিহারে 400 জনের এগেনস্ট এফআইআর করা হয়েছে, 3 জনের জেল হয়েছে। এটা বাংলাতেও হবে, যদি হবে কি না হবে বলো। দেখুন, কাজ করতে গেলে ভুল হলো, সেটা কাজ করতে গিয়ে ভুল, সেটা আলাদা ব্যাপার। ইন্টেনশনাল ভুল হলেই কিন্তু, কিন্তু ইচ্ছা করে ভুল করলাম, বঙ্গেশ্বরীর হুকুম তালিম করলাম, করে ন্যায্য অন্যায্য বাছবিচার করলাম না, ভুয়ো ভোটারের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখলাম, তাহলে পরিণতি কিন্তু খারাপ হবে। এবং বিএলওরা কিন্তু অনেকে বলছেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করব,
একজন প্রাথমিক শিক্ষক দুর্গাপুরের বলেছেন যে সরকার আমাদের চাকরি একজন না, বেশ কিছু অনেকেই বলেছেন আমরা আমাদের কাজ করব, দায়িত্বটা করব। হ্যাঁ, তারা করুন দায়িত্বটা। সাধারণ মানুষ আপনাদের সঙ্গে আছে, নির্বাচন কমিশন আছে। তাদেরও কি রাগ আছে সরকারের উপর? রাজ্য সরকার দিচ্ছে, এই চাপ দিচ্ছে। ডিএমদের বলেছেন 31শে জুলাই নবান্নের সভা করে 5 বার 6 বার করে চেক করে। হ্যাঁ, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। একজন ভোটারের নাম বাদ যদি যায় চেক করতে হবে, বারবার করতে হবে। কিন্তু একজনের নামও যেন বাদ না যায়, এটা বিএলওদের যে বলছেন এটা শাসানি। আবার বলছেন যে সরকারের কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি। তাহলে আবার বিরোধী দলনেতা লাগাতার বলে যাচ্ছেন, চাপ দিচ্ছেন যে সঠিকভাবে করুন, নইলে শাস্তির খাড়া নামতে পারে। তাহলে বিএলওরা তো স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। একদমই তাই, স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, একদমই তাই। তো এই মানে এরকম মনোভাব যে কোনো রাজ্য সরকার দেখাতে পারে অভূতপূর্ব। সব রাজ্যে বিএলও হবে, এসআইআর হবে। বিজেপি শাসিত নয় এমন রাজ্য হবে, সেখানে এসব হবে না। এখানে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, নির্বাচন কমিশন ঘেরাও করব, দেখে নেব, বুঝে নেব, বিএলওদের চমকাবো, ধমকাবো। একমাত্র বঙ্গেশ্বরীর শাসনে হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে আতঙ্কের বহিঃপ্রকাশ। বেশ, অর্থাৎ নির্বাচন কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক, তাহলে এসআইআর যেটা, এই যে রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন, এটা কি সার্জিক্যাল স্ট্রাইক বলছেন আপনি? এটা তো সারা ভারতবর্ষ জুড়ে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো কিছু বন্দোবস্ত নিতে পারে কমিশন। বেশ, নির্বাচনের 2 মাস আগে থেকে রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করে দেবে। 2 মাস আগে থেকে? বেশ। অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসনের আধিকারিকদের কোনো ভূমিকা থাকবে না নির্বাচনে। বেশ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অনেক আগে থেকে হবে, এবং কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট কিভাবে হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেটা রাজ্য প্রশাসনের উপর ছাড়বে না নির্বাচন কমিশন। বেশ। এবং ভোটের দিন বুথ পাহারা দেওয়ার কাজে ভিন রাজ্যের সশস্ত্র পুলিশকে কেন্দ্রীয় বাহিনীর পাশে নিয়ে আসা হবে। বেশ। কুইক রেসপন্স টিম যারা কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তার গাড়ি চালক যারা থাকবেন তাদের ক্রেডেনশিয়ালও চেক করতে হবে। ওকে। একটা ঘটনা ঘটলো, সেখানে কেন্দ্রীয় বাহিনী যেখানে আছে সেখান থেকে সেই ঘটনাস্থলে যেতে হয়তো 5 মিনিট লাগে, কিন্তু গাড়ির চালক এমনই অনুপ্রাণিত 20 মিনিট পরে জায়গাটা নিয়ে গেল, ঘুরিয়ে টুরিয়ে নিয়ে গেল, তাহলে তো কাজের কাজ কিছু হবে, ওই সময়ের মধ্যে কাজটা সারা হয়ে গেল। তাহলে কিউআরটি টিমের যে বাহন, সেই চালকদের ক্রেডেনশিয়াল যাচাই করতে হবে। ওকে। নির্বাচনের দিন বুথ রক্ষার কাজে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশকে আনতে হবে। বেশ। নির্বাচনের 2 মাস আগে রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম করে দিতে হবে। গণনার সময় গণনা কেন্দ্রে যাতে বিরোধী দলের এজেন্টরা শাসনের মুখে না পড়ে, সেজন্য গণনা কেন্দ্রের ভিতরে লাইভ সম্প্রচার করতে হবে, বাইরে জায়ান্ট স্ক্রিনে, যাতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সংবাদ মাধ্যম দেখতে পায়। এগুলো ইমপ্লিমেন্টেড হবে এবার, আশা করা যায় হবে। বেশ। এই মুহূর্তে বলা যাচ্ছে না, আরো কিছু নির্বাচন কমিশন ভেবে থাকতে পারে, এখনো সেটা জানাচ্ছে না। তা এবারের নির্বাচন একদম অন্যরকম ভাবে হবে, এইটুকুই। মানে এতে সার্জিক্যাল স্ট্রাইক বলা হোক বা যাই বলা হোক, মানে ভোট লুট করা, এগুলো এবার করতে দেবে না কমিশন। তাও যে ফুল প্রুফ হবে আমি বিশ্বাস করি না। চেষ্টা করবেই বিভিন্ন রাজনৈতিক দল যেখানে তাদের শক্তি বেশি সেখানে বল প্রয়োগ করতে, ভোটারদের সন্ত্রস্ত করতে। কিন্তু কমিশন যদি অত্যন্ত করা হয়, এই ধরনের অভিযোগ খুব কম আসবে এবার। ওর কথা তৃণমূলের মুখপাত্ররা তো বলছেন যে বিজেপির সব লোক ওখানে ধরে বসিয়ে দিয়েছে নির্বাচন কমিশনে। যেভাবে, এটা তো ওরা বলবেই, ওরা তো সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্মান করে না। যেহেতু আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের ওই লোকটার খুব মোটা গোপ ছিল, কি সিনহা, হ্যাঁ, এত বড়ই অনুপ্রাণিত গৃহপালিত বঙ্গেশ্বরীর এক আত্মীয়র সঙ্গে তাকে দেখা গিয়েছিল, আড্ডা মারছেন, পানাহারে লিপ্ত আছেন। সে ছবি পঞ্চায়েত নির্বাচনের আগে সবাই দেখেছে। বেশ। উনি তো এরকম অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকরা চান যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ম্যান করবে। আর যখন সেটা হয় না তখনই দাগিয়ে দেন।
যে বিজেপির লোক দিয়ে ভর্তি আছে, অমুক আছে, তমুক এবং আছে। ষড়যন্ত্র যেটা আপনি বললেন, সব উনি ক্ষেত্রে ষড়যন্ত্রের তত্ত্বে খুব বিশ্বাস করেন। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ওনার বিরুদ্ধে হচ্ছে, সরকারের বিরুদ্ধে হচ্ছে, সবাই ষড়যন্ত্র করছে। এটা এক ধরনের মানসিকতা। না, এবার তো আমরা আশা করতে পারি নির্বাচন কমিশন ষড়যন্ত্র করছে, এটা বলছে তো সবাই ষড়যন্ত্র করছে, ওনার আমলাশাহীও ষড়যন্ত্র করছে। পুলিশের একাংশ বিশ্বাস করেন না, উনি নিজের ছায়াকে বিশ্বাস করেন না, তো বিশ্বাস করবেন কি করে? এই যে ষড়যন্ত্রের তত্ত্ব খাওয়ানো, ভিকটিম কার্ড খেলা, দেখো আমায় আক্রান্ত করছে, ওনার দীর্ঘদিনের এটা পুরনো ছক। এই করেই তো 40 বছরের বেশি রাজনীতি করছে। এবার কিন্তু আসল চ্যালেঞ্জ এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে। আরো অনেক পয়েন্ট থাকছে হট সিটে হট টকের আজকের পর্বে। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। ওর কথা পরের টপিকে যাব। পরের টপিকে ওর কথা, গতকালকে মুখ্যমন্ত্রী কিন্তু পুজোর যারা বড় বড় পুজো কমিটির লোকজন আছেন তাদের সাথে, উদ্যোক্তাদের সাথে মিটিং করেছেন এবং অনুদান কিন্তু বাড়িয়ে দিয়েছেন লক্ষাধিক। আমার প্রশ্ন এখানে ওর কথা, যেখানে এই টাকা বেড়ে গেল, 1 লাখ টাকার উপর হয়ে গেল ভোট কেনার একটা অঙ্ক, অন্যদিকে দেখুন ডিএ সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হয়ে গেল, সুপ্রিম কোর্টের অর্ডার কন্টেম্প্ট করে ডিএ হলো না, কি বলবেন? ডি এর সঙ্গে আমি এটাকে গোলাতে রাজি নই। আমি মুখ্যমন্ত্রী, এই টাকা কোথা থেকে আসছে? আমি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে 200% সমর্থন করি। বেশ, মানে এই বাড়ি দেওয়াটা 70-80 হাজার কোটি টাকার বাণিজ্য হয় দুর্গাপুজোকে কেন্দ্র করে। বেশ, সম্বৎসরের রোজগার করে বহু মানুষ। বেশ, এখানে সরকার একটা সহায়কের ভূমিকা নিচ্ছে। এটা পুজো শারদোৎসব দুটোই। আমার প্রশ্ন 1,10,000 টাকা নিয়ে নয়, এটা তো অনেকদিন ধরেই করছে, এটা তো নতুন কিছু নয়। না, 1 লাখ টাকা কম ছিল, এবার 1 লাখ টাকা। উনি বলেইছিলেন যে 1 লক্ষ টাকা দেবেন, এটা বাড়িয়ে 1,10,000 করেছেন, মানে মোট 500 কোটি টাকার মতো খরচ হবে। এটা হয়তো 1 লক্ষ টাকার ধার্য করা ছিল বাজেটে, 10,000 টাকা এটা মুখ্যমন্ত্রীর স্বভাব সিদ্ধ, উনি চমক দিতে ভালোবাসেন, তাই 10,000 টাকা এক্সট্রা দিয়েছে। আমি পুজোতে ক্লাবগুলোকে অনুদান দেওয়ার কোনো বিরোধী নই, আমি সমর্থক। তবে যে পুজোর বাজেট কোটি টাকার উপর, তাদের স্বেচ্ছায় এগুলো নেওয়া উচিত নয়। তারা বলতে পারে যে আমাদের এত বড় বাজেট, আমাদের ফিক্সড ডিপোজিট আছে পুজো কমিটির, স্পন্সর আছে, আমাদের দরকার নেই। মানে স্বেচ্ছায় যদি কেউ না নিতে চায়, সেটা একটা ভালো উদাহরণ স্থাপিত হবে। অন্য জায়গায় অন্য ক্লাবকে দিন, বা কিছু টাকা তো সাশ্রয় হবে। এটার মধ্যে আমি শুধু ভোট কুড়োনোর উদ্যোগ দেখি না, এটাকে আমি সাধু উদ্যোগ বলি। শারদোৎসবে বহু মানুষের যোগ আছে, সম্বৎসরের রোজগার হয়, সরকার এটা অনুঘটকের কাজ করছে, এটা সাধুবাদযোগ্য প্রয়াস। এর সঙ্গে ডি এর কোনো সম্পর্ক নেই। না, বেশ, ওকে। ওর কথা, এবার যে টপিকে যাব, খুব ইম্পর্টেন্ট টপিক। সল্ট লেকে শ্রমিক ভট্টাচার্য এখন ক্যাপ্টেন বিজেপির। সল্ট লেক অফিসের ব্যাকড্রপে যেখানে প্রেস কনফারেন্স করা হয়, সেখানে কিন্তু শুধুমাত্র পদ্ম, অর্থাৎ শুধু সিম্বল দেওয়া আছে। আগে কিন্তু অন্য ছবি থাকতো। এই যে সিম্বল এখন শুধু, এবং সুকান্ত, মাফ করবেন, শুভেন্দু এবং শ্রমিকের জুটি, কিভাবে দেখছেন আপনি? ভালোই তো, সিম্বল থাকবে, ওদের সবার নেতাই তো পদ্ম ফুল, ভালো। পার্টি অফিসের ব্যাকগ্রাউন্ডে যেখানে সাংবাদিক বৈঠক করছেন, পিছনে পদ্ম ফুলের ছবি। ব্যক্তির চেয়ে দল বড়, ওটা সবাই তো, শ্রমিকবাবু তো বলছেন আমাদের সবার নেতা হচ্ছে পদ্ম ফুল। এটা ভালো পদক্ষেপ। ব্যক্তির ভূমিকা আছে, কিন্তু দল সবার আগে, সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। সেখানে দলের প্রতীককে রেখেছেন ব্যাকগ্রাউন্ডে, খুব ভালো, ভালো উদ্যোগ। বেশ, ওর কথা পরের টপিকে যাব। দিশাহারা বঙ্গেশ্বরী, একের পর পর্দার আড়ালে কি চলছে? আপনি বলছেন ওই আইপ্যাক যা রিপোর্ট দিয়েছে সেটা খুব স্বস্তিদায়ক নয়, কোনো জায়গাতেই সুরাহা পাচ্ছে না। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা হয়েছে না, মানুষ মেনে নিয়েছে। পরিযায়ী শ্রমিক নিয়ে সমস্যা হচ্ছে, উনি বাংলা আক্রান্ত, ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত, এই ন্যারেটিভ মানুষ গ্রহণ করছে না। মরিয়া ওই খড়কুটোর মতোগুলোকে আঁকড়ে ধরেছেন, খাচ্ছে না। বাঙালি আক্রান্ত নয়, কোথাও আক্রান্ত নয়। পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে বাংলাদেশি অবশ্যই আছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। সেখানে একটু এক্সেস হয়েছে, না হলেই ভালো হতো। পুলিশকে ধরে আনতে বললে বেঁধে আনে এরা, পুলিশের। কিন্তু ভিডিও, বিশেষ করে দিল্লির ভিডিওকে ফেক বলে তার এগেইনস্টে এফআইআর করা, ওটা বিতর্ক আছে। দিল্লি পুলিশের এক ভার্সন, এদের এক ভার্সন। বাংলা বাঙালি ভাষা সন্ত্রাস এটা খাচ্ছে না, এটা মরিয়া হয়ে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে কোনো বিষয় পাচ্ছে না। কি বিষয় নিয়ে মানুষের সামনে যাবে,
সেটাই তো কনফার্ম নয়, সেই জন্য যা পাচ্ছে তাই ধরছে, এটা বুমেরাং হয়ে যাবে। বেশ, ওগুলো একদম শেষ টপিক, হাওয়া কি ঘুরছে তাহলে? না, এবার তো জবরদস্ত লড়াই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতি এসব আছে, তার উপরে কোনো দলের সাপোর্টাররা কোনো দলকে নির্বাচনী বৈতরণী পার করতে পারে না। বেশ, একটা দলকে নির্বাচনে ক্ষমতায় আনে বা ক্ষমতা থেকে তারাই সাধারণ মানুষ বা সাইলেন্ট মেজরিটি, বেশ, তারাই শেষ কথা বলে। বেশ, এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ অংশ এখন কিন্তু এই সরকারের বিরুদ্ধে। বেশ, তো এটাই ভয়ের কারণ, মানে হাওয়াটা বদলাচ্ছে। তৃণমূলের কোর ভোটাররা তাহলে তৃণমূলকেই ভোট দেবে, বিজেপির কোর ভোটাররা বিজেপিকেই ভোট দেবে। ফ্লোটিং ভোটারদের নিয়ে ওরাই তো সরকার তৈরি করে সরকার ফেলে দেয়। বেশ। সেই ফ্লোটিং ভোটার বা সাইলেন্ট মেজরিটি, তাদের একটা বড় অংশ বা সিংহভাগ অংশ এবার পরিবর্তন চাইছে। এটা বিভিন্ন সমীক্ষার রিপোর্টেও এসছে, আইপ্যাকের রিপোর্টেও এসছে, সেটাই চিন্তার কারণ বঙ্গেশ্বরী। এবং তাই তিনি খড়কুটোর মতো বাংলা ভাষা, বাঙালি আত্মাভিমান এইসবকে আঁকড়ে ধরতে চাইছেন। এটা বুমেরাং হবে। বাঙালি আক্রান্ত হচ্ছে না, কোথাও হচ্ছে না, হয়নি, হবেও না। এবং বাংলাতেও অন্য রাজ্যের মানুষ কখনো আক্রান্ত হয়নি, হচ্ছে না, হবে না। আমি ব্যক্তিগতভাবে অনেক বিশেষ কাজে একটু অন্য রাজ্য গেছিলাম, সেখানে কিন্তু আমি নিজে অনেকের সাথেই অটো ড্রাইভার থেকে শুরু করে রেস্টুরেন্টে যারা কাজ করে বাংলায় কথা বলেছি, আমার কিন্তু এরকম কিছু মনে হয়নি। না, এটা তো বিশেষ করে সাউথ ইন্ডিয়া, তামিলনাড়ু, পরিযায়ী শ্রমিক তারা সবাই বাংলাদেশি নয়, বাংলাদেশি আছে এর মধ্যে। এটা ধর্মশালা নয়, তাদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করতে হবে। রাইট। বাংলাদেশের 18 কোটি লোক বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতবর্ষের অন্য রাজ্যের বাঙালিও বাংলায় কথা বলে। বেশ, তাই বাংলায় কথা বললাম, বাংলাদেশি নাগরিক, তার কিন্তু সমান অধিকার হতে পারে না একজন পশ্চিমবঙ্গের বাঙালি। বাংলাদেশি নাগরিক বাংলায় কথা বললে তাকে ডিপোর্ট করতে হবে। বেশ, সেখানে ভাষা ওসব কোনো বিষয় নয়। আমাদের দেশটা ধর্মশালা নয়। ভারতবর্ষের নাগরিক যিনি ধর্মে হিন্দু হন, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হন না কেন, সংবিধান তাদেরকে সমান অধিকার দিয়েছে। তারা যে কোনো জায়গায় থাকতে পারেন, কাজ করতে পারেন, পড়াশোনার জন্য যেতে পারেন। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়ন করতে হবে, কারণ জাতীয় নিরাপত্তার পক্ষে এরা বিপজ্জনক। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকের পর্বে আমরা যা যা আলোচনা করলাম, আমাদের যে অনুষ্ঠান হট সিটে হট টক, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন বাদ দিয়েও প্রচুর মানুষজন দেখেন। আপনারা যারা বিএলও অর্থাৎ যারা বুথ লেভেল অফিসার কিংবা তার পরিবার মানুষজন যদি দেখেন, তাহলে আমরা সম্পূর্ণভাবে আপনাদের পরিস্থিতি বুঝতে পারছি। কারণ আপনারা কোন দিকে যাবেন? মাঝখানে একদিকে মুখ্যমন্ত্রী হুমকি, অন্যদিকে নির্বাচন কমিশন বলছেন যে সঠিকভাবে কাজ না করলে মনিটর করা হবে কাজের, না হলে কিন্তু এফআইআর এবং দরকারের জেল অর্থাৎ গ্রেপ্তার করা হতে পারে। তো কোন দিকে যাবেন বিএলওরা? তার ভেতর থেকেও বেশ কিছু বুথ লেভেল অফিসার বলছেন যে কোনো হুমকি টুমকি নয়, আমরা আমাদের সঠিক কাজ যেটা সেটা করব। অর্থাৎ এসআইআর অর্থাৎ ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি বাংলায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ট্রেনিং অলরেডি হয়ে গেছে কিন্তু দিল্লিতে বিএলওদের। সুতরাং ওই ট্রেনিং যা যা গাইডলাইন, যা যা প্রোটোকল বলা হয়েছে ট্রেনিংয়ে, ফলো কিন্তু করতেই হবে। এবং মুখ্যমন্ত্রী যাই বলে থাক, মুখ্যমন্ত্রী বলছেন যে আমি জানতেই পারলাম না, অর্থাৎ তিনি জানতেই পারলেন না যে এত কিছু ডেভেলপমেন্ট হয়ে গেল, সব কিছু তাকে জানিয়ে করতে হবে। তাহলে বিএলওরা যারা যারা বলছেন যে তারা সঠিক কাজ করবেন, যেটা তাদের করা উচিত তাই করবেন, সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা আপনাদের আপডেটেড রাখবো। কোনটা করবেন তারা, তাদের পজিশন, তাদের এই মুহূর্তে যে সিচুয়েশন আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তার সঙ্গে ইন্টারেস্টিং যেটা সব থেকে, সেটা হলো বিজেপির সল্টলেকের যে পার্টি অফিস আছে, মুরলীধর সেন লেনের পর সল্টলেকের যে পার্টি অফিসের যে ব্যাকড্রপ, যেখানে প্রেস কনফারেন্স করা হয়, সেখানে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর, ব্যাটনটা হাতে নেওয়ার পর কিন্তু ব্যাকড্রপে পেছন দিকে শুধুমাত্র পদ্ম থাকছে, অর্থাৎ যে প্রতীক, যে সিম্বল বিজেপি, সেটা থাকছে। মনে করে দেখবেন, আমরা কিন্তু একটি পর্ব করেছিলাম হট সিটে হট টকে, যে প্রতীক নাকি মুখ, মানে সিম্বল না মুখ। বিজেপি কিন্তু প্রতীক নিয়ে অর্থাৎ সিম্বল নিয়ে ভোটে যাচ্ছে। এবং এই শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অর্থাৎ শ্রমিক শুভেন্দু জুটি কতটা আতঙ্কের সৃষ্টি করবে তৃণমূলের কাছে, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন।
ইতিমধ্যেই এই বাঙালি অস্মিতা নিয়ে কিন্তু, এই আবেগকে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এবং যা আমাদের আজকের বিশ্লেষণে উঠে এলো, একদম অল আউট চলে গেছে। কিন্তু এই আবেগ কি বুমারাং করবে? এই আবেগ কি এবার ফিরে আসবে? অন্যভাবে নেগেটিভ রিয়াকশন হবে? এদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। শেষ কথা আপনারা বলবেন, প্রতিটা পর্বে আমরা বলে থাকি, কারণ মানুষই গণতন্ত্রের শেষ কথা বলে। আজকের পর্ব এই পর্যন্তই। আর অন্যান্য সব কিছু আপনারা ট্রাইব টিভি বাংলায় দেখবেন, এবং হট সিটে হট টকেও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক যেরকম আনছি, এনে তার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। ভালো থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।